আসসালামু আলাইকুম স্যার। আমি ক্যাপ্টেন আরিফ স্যার। এখানে স্যার ৪-৫ জমিতে বেশ কয়েকটা ৪-৫টা বোমিং হয়েছে স্যার। সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এবং এই ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। সবশেষ পাওয়া খবরে ধারণা করা হচ্ছে সেখানে এখনও তুমুল লড়াই চলছে। গতকালকে শুরু হওয়া এই অতর্কিত হামলা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। মরুভূমির বুকে এখন বারুদের গন্ধ আর টান টান উত্তেজনা বিরাজ করছে। আফ্রিকার বুকে সুদান ও দক্ষিণ সুদানের ঠিক মাঝখানে অবস্থিত আবেই নামের এই জায়গাটি যেন এক জ্বলন্ত কড়াই। মাত্র ১০,৫৪৬ বর্গ কিলোমিটারের এই ছোট্ট এলাকাটি নিয়েই যত গণ্ডগোল। এর কারণ হল মাটির নিচে লুকিয়ে থাকা তরল সোনা বা খনিজ তেল। ২০০৫ সালে যখন সুদানের দীর্ঘ গৃহযুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি বা কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট সই হয়, তখন থেকেই এই এলাকাটি একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে এখানে কখনোই শান্তি ছিল না। এই এলাকার দখল নেওয়ার জন্য স্থানীয় দুটি শক্তিশালী উপজাতি সবসময় একে অপরের দিকে বন্দুক তাক করে থাকে। এর মধ্যে একটি হল নক দিনিকে উপজাতি, যাদেরকে সরাসরি সমর্থন দেয় দক্ষিণ সুদান, আর অন্য পাশে রয়েছে মিসিরিয়া উপজাতি, যাদের পেছনে রয়েছে সুদানের সরকারের মদত। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের কামড়াকামড়িতে এলাকাটি একদম তপ্ত হয়ে আছে। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে আবেই এলাকাটি দুই দেশের জন্যই এক সোনার ডিম পাড়া হাঁস। এখানে প্রায় ৫ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশের কাছে এই পরিমাণ হয়তো কিছুই না, কিন্তু সুদান বা দক্ষিণ সুদানের মতো দরিদ্র দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই তেল যেন অক্সিজেনের মতো কাজ করে। সুদানের মোট জ্বালানি তেলের প্রায় ৭০ থেকে ৮০% মজুদ আছে এই আবেইতে। প্রতি বছর এখান থেকে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করা হয়। তাই এই তেলের খনি নিজেদের পকেটে ভরার জন্য বিবাদমান পক্ষগুলো সব সময় মুখিয়ে থাকে। আর এই বারুদের স্তূপের উপর বসে থেকেই জাতিসংঘের ইউনিসফা মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তি রক্ষার দায়িত্ব পালন করছেন। বর্তমানে সেখানে বাংলাদেশের প্রায় ১ ব্যাটালিয়ন বা ১২০০ জন সামরিক সদস্য দিনরাত এক করে সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। গতকালকের ঘটনাটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। মরুভূমির নির্জনতায় হঠাৎ করেই সন্ত্রাসীরা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে ভারী অস্ত্রের আঘাত আসতে থাকে। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে সুদানের কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ জড়িত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এই বাহিনীটি এর আগেও সুদানের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে ত্রাস সৃষ্টি করেছিল। তাদের হাতে রয়েছে বর্তমান সময়ের ভয়ঙ্কর সব মারণাস্ত্র। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে আর্মার পেনিট্রেটিং গান নিয়ে তারা আমাদের ক্যাম্পের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মূল উদ্দেশ্য ছিল এই এলাকাটি দখল করা এবং এখানকার সাধারণ মানুষকে জিম্মি করা। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বীর জওয়ানরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে লড়াই শুরু করে। শত্রুরা ভেবেছিল আচমকা হামলা করে তারা খুব সহজেই ক্যাম্প দখল করে নেবে, কিন্তু তারা জানত না যে তারা ভুল দরজায় কড়া নেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতিতে বাঘের মতো গর্জন করে উঠতে জানে। হামলার সাথে সাথেই আমাদের সেনারা তাদের পজিশন নিয়ে নেয় এবং পাল্টা মরণ কামড় বসায় সন্ত্রাসীদের ওপর। এরপরে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। বাংলাদেশি জওয়ানরা তাদের হাতের অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে থাকে। এই পাল্টা হামলায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বাহিনীর অন্তত ৩০ থেকে ৩৫ জন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। সেই সঙ্গে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এই বীরত্বপূর্ণ লড়াইয়ে আমাদেরও চড়া মূল্য দিতে হয়েছে। সন্ত্রাসীদের ভারী গোলার আঘাতে আমাদের ৬ জন বীর সেনা সদস্য শাহাদাত বরণ করেছেন। এছাড়াও আরও ৮ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী সদস্যও রয়েছেন, যারা অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করছিলেন। বর্তমানে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। নিহত এবং আহতদের নাম পরিচয় নিরাপত্তার স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। এই হামলার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি। জাতিসংঘের মিশনে আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করলেও তাদের হাতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নেই বললেই চলে। অথচ বিশ্বজুড়ে এখন যুদ্ধের ধরন সম্পূর্ণ পাল্টে গেছে। এখন আর শুধু সাহস দিয়ে যুদ্ধ জয় করা যায় না, বরং প্রযুক্তির লড়াইয়ে যে এগিয়ে থাকে সেই মাঠ দখল করে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সেনাদের হাতে সেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি। জাতিসংঘ বারবার বাংলাদেশকে অনুরোধ করেছিল সেনাদের নিরাপত্তার জন্য আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করতে, কিন্তু নানান কারণে সেটা এখনও সম্ভব হয়ে ওঠেনি। সবচেয়ে বড় অভাব দেখা গেছে আকাশপথে সুরক্ষার ক্ষেত্রে। যখন চারপাশ থেকে শত্রুরা ক্যাম্প ঘিরে ফেলে, তখন আকাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাটাক হেলিকপ্টার বা গানশিপ হেলিকপ্টার হলো গেম চেঞ্জার। একটি মাত্র অ্যাটাক হেলিকপ্টার নিমিষেই শত্রুদের পুরো বাহিনীকে তছনছ করে দিতে পারে, কিন্তু আমাদের মিশনে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও বর্তমানে আধুনিক মানের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই যা দিয়ে এই ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যাকআপ দেওয়া সম্ভব। ফলে আমাদের সেনারা মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করলেও আকাশ থেকে কোনো সাহায্য তারা পাননি। যদি গতকালকের হামলায় আমাদের হাতে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার থাকত, তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত, কারণ শত্রুরা ক্যাম্পের কাছেই আর ভিড়তে পারত না এবং আমাদের এতগুলো প্রাণও হারাতে হতো না। বর্তমান যুগ হলো ড্রোন ওয়ারফেয়ারের যুগ। শত্রুরা এখন আকাশের অনেক উপর থেকে ড্রোন দিয়ে নজরদারি চালায় এবং হামলা করে। এই ড্রোন হামলা ঠেকানোর জন্য জ্যামার বা অ্যান্টি ড্রোন সিস্টেম থাকাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের শান্তিরক্ষী মিশনে এই ধরনের কোনো প্রযুক্তি দেওয়া হয়নি। ফলে শত্রুরা খুব সহজেই আমাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে। এছাড়াও নাতের আধারে যুদ্ধ করার জন্য নাইট ভিশন প্রযুক্তির ব্যাপক ঘাটতি রয়েছে। যদিও কিছু কিছু ইউনিটের কাছে নাইট ভিশন গগলস আছে, কিন্তু সবার জন্য তা পর্যাপ্ত নয়। অথচ মরুভূমি যুদ্ধে রাতের বেলা নাইট ভিশন ছাড়া যুদ্ধ করা মানে হলো চোখ বেঁধে লড়াই করা। শত্রুরা আধুনিক নাইট ভিশন ব্যবহার করে আমাদের গতিবিধি লক্ষ্য করছে, আর আমাদের সেনারা সেখানে অনেকটাই অন্ধের মতো লড়াই করতে বাধ্য হচ্ছে। আমাদের সেনাদের হাতের অস্ত্র নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠে এসেছে। বর্তমানে বিশ্বের আধুনিক সেনাবাহিনীগুলো যেখানে লেটেস্ট মডেলের অ্যাসাল্ট রাইফেল ব্যবহার করছে, সেখানে আমাদের সেনারা এখনও BD-08 বা টাইপ 56-এর মতো পুরনো প্রযুক্তির রাইফেল ব্যবহার করছে। এই অস্ত্রগুলো দিয়ে আধুনিক অ্যান্টি আর্মার গান বা হেভি মেশিন গানের মোকাবিলা করা অত্যন্ত কঠিন। শত্রুরা যখন দূরপল্লার ভারী অস্ত্র দিয়ে আঘাত করছে, তখন আমাদের পুরনো রাইফেল দিয়ে তাদের সাথে পাল্লা দেওয়াটা অসম যুদ্ধের শামিল। অথচ আমাদের জওয়ানরা এই সীমাবদ্ধতা নিয়েই বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছেন এবং শত্রুদের পিছু হটতে বাধ্য করছেন। কিন্তু প্রশ্ন হলো, আর কতকাল শুধু সাহসের ওপর ভর করে আমাদের সেনারা জীবন দেবেন? সুদানের এই ঘটনা প্রমাণ করে যে শান্তিরক্ষা মিশনগুলো এখন আর আগের মতো নিরাপদ নেই। সেখানে এখন পূর্ণাঙ্গ যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর হাতে এখন রাষ্ট্রের চেয়েও বেশি আধুনিক অস্ত্র চলে এসেছে। তারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করছে, যা আমাদের সাধারণ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা APC খুব সহজেই ধ্বংস করে দিতে পারে। এই পরিস্থিতিতে আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে হলে তাদের হাতেও সেরা অস্ত্র তুলে দিতে হবে। ভালো মানের বুলেট প্রুফ ভেস্ট এবং ব্যালিস্টিক হেলমেট সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানের ভেস্টগুলো আধুনিক ভারী গুলির আঘাত সহ্য করতে কতটা সক্ষম তা নিয়ে সংশয় রয়েছে। তাই অনতিবিলম্বে আমাদের সেনাদের জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। তারা নিজেদের রক্ত দিয়ে অন্যের দেশের শান্তি রক্ষা করছে, কিন্তু বিনিময়ে আমরা তাদের কতটা নিরাপত্তা দিতে পারছি তা ভেবে দেখার সময় এসেছে। সরকার এবং সেনাবাহিনীর নীতি নির্ধারকদের এখন এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। শুধু রেমিটেন্স বা সুনামের দিকে তাকালে হবে না, বরং আমাদের জওয়ানদের প্রাণের মূল্য সবার আগে দিতে হবে। আধুনিক অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, জ্যামার, নাইট ভিশন ইকুইপমেন্ট এবং আধুনিক অ্যাসাল্ট রাইফেল ছাড়া এই ধরনের হাই রিস্ক মিশনে সেনাদের পাঠানো মানে হলো তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবেইতে বাংলাদেশের 6 জন বীর সন্তানের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। তারা প্রমাণ করে গেছেন যে বাঙালিরা কখনোই পিছু হটে না। তারা জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করে। কিন্তু আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা চাই আমাদের সেনারা বাঘের মতো গর্জন করে শত্রুদের বুক কাঁপিয়ে দিক, কিন্তু দিন শেষে তারা যেন সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসে। সুদানের মাটিতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের এই বীরত্ব গাথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে এই ঘটনার পর যদি আমরা আমাদের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যতে এমন দুঃখজনক খবর আমাদের আরও শুনতে হতে পারে।